নমস্কার, আমি অমিত গোস্বামী আপনাদের সামনে কয়েকটি কথা বলতে এলাম আবার বাংলাদেশ প্রসঙ্গে। যতভাবে বাংলাদেশ নিয়ে কিছু বলবো না, কিন্তু দুর্ভাগ্য এই যে সকালে উঠেই একটা জিনিস দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রথম পদক্ষেপ হচ্ছে ভারত বিরোধিতা। এবং ভারত বিরোধিতা নিয়ে তিনি এত বেশি সোচ্চার এবং এত বেশি মাথা ঘামান যে তার অন্যদিকে দেখার দৃষ্টি এই মুহূর্তে ক্ষীণ হয়ে গেছে। কীরকম? আজ বাংলাদেশে দেখুন মুক্তিযোদ্ধার অপমান আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকে বাংলাদেশে দেখুন যে অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। আপনারা বাংলাদেশে দেখুন যে এই মুহূর্তে যে যাই বলুক না কেন, সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুরা এবং বৌদ্ধরা তারা ভীষণভাবে নির্যাতিত। এগুলো নিয়ে ডক্টর ইউনূসের কোনো রকম তাপুত্তাপ নেই। তিনি প্রথম থেকে ভাবছেন যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে আজ তিনি ক্ষমতায় টিকে থাকবেন। তিনি কি প্রতিহিংসামূলক পদক্ষেপ নিয়েছেন? প্রথম পদক্ষেপ, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর একটা চিঠি, যেটাকে নোট ভার্বাল বলে, সেটা তারা পাঠিয়েছেন ভারত সরকারকে। ভারত সরকার তার প্রাপ্তি স্বীকারও করেছে। এবার প্রশ্ন হচ্ছে, হাসিনার বিরুদ্ধে কটা মামলা? তারা অন্তত 233টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে 198টির ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে। হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগেই জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা সোনার পাথর বাটি, যেটা তৈরি হয়েছিল একসময় স্বাধীনতা যুদ্ধে যারা গাদ্দারি করেছিল তাদের বিরুদ্ধে বিচারের জন্য। সেটা এখনও আছে এবং সেটা এখন ব্যবহৃত হচ্ছে কার বিরুদ্ধে? যিনি তৈরি করেছিলেন বা যারা তৈরি করেছিলেন তাদের বিরুদ্ধে। তো সেই অনুযায়ী তারা দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনাকে। কিন্তু এই উদ্যোগ কতটা সফল হবে? এক কথায় বলা যায় এটা একটা অসম্ভব প্রচেষ্টা। ভারত বাংলাদেশের মধ্যে 2013 সালে যে প্রথম প্রত্যর্পণ চুক্তি হয়, তার সংশোধন হয় 2016 সালে। 2013 সালের প্রত্যর্পণ চুক্তির কোনো গুরুত্ব এই মুহূর্তে নেই, তবুও অনেকে 2013 সালের চুক্তির উল্লেখ করছেন। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে সেই চুক্তিতে কি কি আছে। 2013 সালের চুক্তির একটি ধারায় আছে, যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক কি? হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বোমা বিস্ফোরণ এবং সন্ত্রাসবাদের মতো নানা ধরনের অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, কেন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না? এবার চলে আসি 2016 সালের সংশোধিত চুক্তিতে। 2016 সালে যখন মূল চুক্তিটি সংশোধন করা হয়, তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল। দেখা যাক, চুক্তির 10(3) ধারায় বলা হয়েছে, কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে। শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটা বৈধ অনুরোধ হিসেবে গৃহীত হবে। তার মানে দাঁড়াচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা দায়ের হয়েছে তার কোনোটিতে যদি আদালত ফেরার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়, তাহলে তার ভিত্তিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে তার হস্তান্তরের অনুরোধ জানাতে পারে এবং সেটা জানিয়েছে। তাহলে কেন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না? সংশোধিত চুক্তির 6 নম্বর ধারায় আসুন। সেখানে লেখা আছে, অনুরোধ প্রাপক দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায়। এরকম কোনো মামলা শেখ হাসিনার বিরুদ্ধে ভারতে চলছে না। তাহলে কেন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না? জ্ঞানাকল আছে চুক্তির 8 নম্বর ধারায়। যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয়, কোট আনকোট, অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে। অভিযোগগুলো যদি সামরিক অপরাধের হয়, যা সাধারণ ফৌজদারি আইনের পরিধিতে পড়ে না, তাহলে একইভাবে অনুরোধ নাকচ করা যাবে। অর্থাৎ কোনো অপরাধ সরাসরি শেখ হাসিনা করেননি। তাহলে এই দ্বিতীয় ধারাটি প্রয়োগ করে
তাকে খারিজ করা ভারতের পক্ষে সহজ, এবং সেটাই করবে ভারত। আরেকটা কথা, আন্তর্জাতিক মানবাধিকার মামলার দুটি রায়ে স্পষ্ট বলা আছে যে যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে তাকে প্রত্যর্পণের পরে তার উপর নিপীড়ন বা হত্যার সম্ভাবনা থাকে, তাহলে অনুরোধ গ্রহণকারী দেশ সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। শেখ মুজিবের হত্যার উদাহরণ, 5ই আগস্টের উন্মাদনা, বঙ্গভবন ভাঙচুর, মূর্তি ভাঙা ইত্যাদি আন্তর্জাতিক আদালতে আগেই উল্লেখ করে রাখবে ভারত। অতএব শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোনো রকম সম্ভাবনা ভারতের দিক থেকে নেই। এবার প্রশ্ন উঠতেই পারে যে সব জেনে শুনে ডক্টর ইউনূস এই প্রত্যর্পণের চিঠিটা দিলেন কেন? এক এক করে আসি। প্রথম, ডক্টর ইউনূস ইতিমধ্যেই গভীর গাড্ডায়। মায়ানমারের রাখাইন রাজ্য ইতিমধ্যে আরাকান আর্মির দখলে। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের অধীনে কাগজে কলমে থাকলেও বাস্তবে তা নেই। নাফ নদী আরাকান আর্মির দখলে। চট্টগ্রাম জেলার টেকনাফে আরাকান আর্মি ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং তাদের পরবর্তী টার্গেট বান্দরবান উপজেলা এবং খাগড়াছড়ি। 2 নম্বর, বাংলাদেশের সেনা সংখ্যা 1.5 লক্ষের মতো, যারা মহড়া নিয়েছে যুদ্ধে কিন্তু যুদ্ধ করেনি কখনো। উল্টো দিকে আরাকান আর্মি সংখ্যায় 1,40,000, যারা যুদ্ধের মধ্যে আছে এবং গেরিলা যুদ্ধ ও জলে জঙ্গলে যুদ্ধে বিশেষ পারদর্শী, এবং তাদের হাতে এই মুহূর্তে আছে আধুনিকতম অস্ত্রশস্ত্র। তাদের সাথে যুদ্ধ করা যে আত্মহত্যার সামিল, সেটা কিন্তু খুব ভালো বুঝেছেন ডক্টর ইউনূস। 3 নম্বর, আরাকান আর্মি অপেক্ষা করছে কাচিন প্রদেশ কতক্ষণে কাচিন আর্মি দখল করবে, তারপরেই নিজেদের এবং কাচিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। এবং মিয়ানমারের টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড, এবং সেখানে তাদের কিন্তু স্বীকৃতি পেতে, অর্থাৎ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেতে খুব একটা সমস্যা হবে না, কেননা বড় রাষ্ট্রগুলো তাদের নিজেদের স্বার্থেই তাদের এই স্বীকৃতিটা দেবে। আরাকান আর্মি ধর্মীয়ভাবে বৌদ্ধ, তাদের মূল শত্রু রোহিঙ্গা মুসলিমরা। পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতি এবং এর সশস্ত্র শাখা শান্তি বাহিনী ইতিমধ্যেই গোপনে হাত মিলিয়েছে আরাকান আর্মির সাথে। রোহিঙ্গা মুসলিমদের ঠেলে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো এদের টার্গেট। চীন তাদের সমর্থন জুন্টা সরকার থেকে কিন্তু ইতিমধ্যেই তুলে নিয়েছে। তারা হাত মিলিয়েছে ভারতের সাথে, কারণ মিয়ানমারে চীনের বিনিয়োগ বিপুল। সোয়োটা বন্দর ব্যবহারের অনুমতি ভারত ও চীন দুদেশই প্রায় আরাকান আর্মির থেকে পেয়ে গেছে। ভারতের স্বার্থ কোথায়? ভারতের কালাধান প্রকল্প, অর্থাৎ সোয়োটা বন্দর ব্যবহার করে সেখান থেকে একটানা রাস্তা মিজোরামের রাজধানী অবধি নিয়ে যাওয়া, 316 কিলোমিটার নিয়ে যাওয়া ভারতের লক্ষ্য, এবং সেখানে কিন্তু ভারতের প্রচুর ইনভেস্টমেন্ট আছে। এবং চীন এই মুহূর্তে একটা জিনিস দেখছে যে তাদের যে ইনভেস্টমেন্ট, সেটা রক্ষা করতে গেলে ভারতের সাহায্য প্রয়োজন। ভারত এবং চীন ইতিমধ্যেই চুক্তি করে নিয়েছে। রইল বাকি সেন্ট মার্টিন দ্বীপ। এই দ্বীপে আমেরিকান নজর বহুদিনের। সামরিক বিমানক্ষেত্র বানানোর জন্যে তারা এই দ্বীপটি আগে চেয়েছিল বলে শেখ হাসিনা বলেছিলেন। ভারতের সাথে সামরিক মহড়ার চুক্তি তো আমেরিকার আছেই, চীনও করে নেবে। ফলে সেন্ট মার্টিন দ্বীপের যে ইজারা, সেটা খুব স্বাভাবিকভাবে হয় আমেরিকা নয়, ভারত নয়, চীন, কেউ না কেউ নেবেই। কাজেই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু থাকছে না বাংলাদেশের। আর এর একটা সামান্য উদাহরণ দিই, কেন থাকবে না। গতকাল আমেরিকা, অর্থাৎ রিপাবলিক পার্টি এখনও কিন্তু ক্ষমতায়, সেই আমেরিকার কাছে খুব ভালো মতন ধাতানি খেয়েছেন ডক্টর ইউনূস। মঙ্গলবারই 6 দিনের সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ঠিক তার আগের দিন ইউনূসকে ফোন করেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক স্যালিভান। বাংলাদেশ এই বিষয়ে মুখ না খুললেও হোয়াইট হাউসের এক বিবৃতি অনুসারে ধর্ম নির্বিশেষে প্রত্যেকের মানবাধিকার রক্ষার বিষয়টি উঠে এসেছে আলোচনায়। ধর্ম নির্বিশেষে প্রত্যেকের মানবাধিকার রক্ষা এবং সেটিকে সম্মান জানানোর ক্ষেত্রে বেশ কড়া কথা বলা হয়েছে ডক্টর ইউনূসকে। আমেরিকার বিদেশ দপ্তর সহকারী প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন যে বাংলাদেশে সনাতনীদের ন্যূনতম মানবাধিকার এবং মানুষের মর্যাদাকে রক্ষা করা উচিত। তাহলে অবস্থা বুঝুন, সব দিক থেকে ডক্টর ইউনূস এই মুহূর্তে বিপদে। ডক্টর ইউনূস উপায়ান্তর না দেখে পাকিস্তানের গলা জড়িয়ে ঝুলে পড়েছেন। যদি
অস্ত্র সাহায্য পাওয়া যায়, এমনকি বেশি দামে চিনি কিনতেও তারা পিছপা হচ্ছেন না। মিশরের প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন আরাকান আর্মিকে বোঝানোর জন্য, কিন্তু লাভ হচ্ছে না। সন্ত্রাসবাদীদের মদত দিয়ে ভারতে গোলমাল পাকানোর চেষ্টাও বারবার ব্যর্থ হয়েছে। আপনারা জানেন যে 8 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে যারা স্লিপার সেল তৈরি করে সীমান্তে বা চিকেন নেকে গোলমাল পাকানোর মতলবে ছিল। ওদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা অর্থনৈতিক এবং সামাজিকভাবে ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, তাই নজর ঘোরানো দরকার। স্রেফ বাংলাদেশের জনগণের নজর ভারত বিরোধের দিকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে আর কিছুদিন গদিতে টেকা যাবে। এই ডক্টর ইউনূস কিন্তু ইতিমধ্যে দ্য ইকোনমিস্ট পত্রিকায় মুখ ফসকে বলে ফেলেছেন যে আমাকে কিছু কাজ দেওয়া হয়েছে, সেটা করেই আমি তো পাড়ি দেব প্যারিসে। বুঝুন, এত বড় রাষ্ট্রের দায়িত্ব যার, তিনি প্যারিস যাওয়ার কথা ভাবছেন। বাংলাদেশের ভারত বিরোধিতাও কিন্তু একদিন শেষ হবে। সব কিছুর এক্সপায়ারি ডেট আছে, দ্রুত এক্সপায়ার্ড হবে এই অনির্বাচিত সরকার। অদূর সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ যে অনেক পিছিয়ে বাবরের আমলে প্রবেশ করবে তা আজ বলাই বাহুল্য। বাংলাদেশের মানুষকে শুধু এই সাবধানতা দিয়ে যাই, ডক্টর ইউনূস কিন্তু আপনাদের বোকা বানাচ্ছেন। আপনাদের নির্বাচন যাকেই আনুন অবিলম্বে প্রয়োজন, নতুবা এই মেঘ কাটবে না। নমস্কার।